তাহলে মনে আছে আমাদের যে আমরা আগের ভিডিওতে কতদূর পড়েছিলাম যে যার হচ্ছে সন্ন্যাসীর ওখানে তো মাটি ফাটি কুপিয়েছে, প্রচুর কষ্ট তার হয়েছে। তো আবার আরেকটা কাজও সে করেছে, কি করেছে না, একটা দাড়িওয়ালা লোক বন থেকে বেরিয়ে এসেছিল, তার হাত দুটো পেটে চাপা ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। তো তাকে সেবা শুশ্রূষাও করেছে এবং এই দুটো কাজের জন্য যার খুবই ক্লান্ত, সকালবেলা সে ভুলেই গেছে সে কোথায় ছিল এবং সে উঠে কি দেখতে পাচ্ছে যে একটা দাড়িওয়ালা লোক সে বিছানায় শুয়ে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। ঠিক তারপর থেকে দেখো কি বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। যখন দেখলো সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ওই যে দাড়িওয়ালা লোকটা ইন আ উইক ভয়েস, একটা দুর্বল গলায় বলল, হোয়েন, যখন হি স, সে কী দেখতে পেলো, দ্যাট যে দ্য জার ওয়াজ অ্যাওয়েক, অর্থাৎ জার জেগে উঠেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছে। অর্থাৎ এর আগের বারে আমি একটা প্রশ্নের কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে ওই লোকটা যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তারপর যখন সে সেবা শুশ্রূষার পর জ্ঞান ফিরে পেয়েছিল, সে কিন্তু জারের কাছে একটা জিনিস চেয়েছিল, সেটা সামথিং টু ড্রিঙ্ক, এবং জার স্বচ্ছ জল এনে দিয়েছিল। আর এবারেও সেই ওই একই দাড়িওয়ালা লোকটাই জারের কাছে চাইলো, কিন্তু এবারে যখন জার ঘুম থেকে জেগে উঠলো তখন তার কাছে কী চাইলো, এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে, এবং অবশ্যই ফরগিভনেস। দেখো লেখা আছে এই তো, যে আমাকে ক্ষমা করে দিন। এইবার জার স্বাভাবিক ব্যাপার বলছে, আই ডু নট নো ইউ, বাবা আমি তো তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, কিসের জন্য আমি তোমাকে ক্ষমা করবো, সেড দ্য জার বলছে। তখন সেই দাড়িওয়ালা লোকটা বলছে, ইউ ডু নট নো মি, আপনি হয়তো আমাকে চেনেন না, বাট আই নো ইউ, আমি আপনাকে চিনি। আমি হলাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আপনার সেই শত্রু, হু শোর, যে প্রতিজ্ঞা করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ, অর্থাৎ প্রতিশোধ নেবে, অন ইউ, আপনার ওপরে, বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি কি করেছিলেন, এক্সিকিউটেড, অর্থাৎ দেখো লেখা আছে টুক দ্য লাইফ অফ, অর্থাৎ প্রাণ নেওয়া, অর্থাৎ আপনি হত্যা করেছিলেন হিজ ব্রাদার, তার ভাইকে, অ্যান্ড সিজড, অর্থাৎ দখল করে নিয়েছিলেন হিজ প্রপার্টি। তাহলে ভালো করে আমরা ব্যাপারটা বুঝলে কি বোঝা যাচ্ছে, যে অ্যাকচুয়াল জার কার প্রাণ বাঁচালো, যার প্রাণ বাঁচালো কিন্তু তার শত্রুর, যদিও সে শত্রু নিজে এমনি ইচ্ছে করেই শত্রু হয়নি, যার তার নিজের ভাইকে, অর্থাৎ ওই যে দাড়িওয়ালা লোকটার ভাইকে হত্যা করেছিল এবং তাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল, তাহলে তার শত্রু হওয়ার কারণ আছে। তাহলে যার কিন্তু নিজের অজান্তেই তার শত্রুর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবং তারপরে কি হয় দেখো, বলছে আই নিউ, সেই লোকটা বলছে আমি জানতাম, ইউ হ্যাড গন অ্যালোন, আপনি একাই গেছেন, টু সি দ্য হারমিট, সন্ন্যাসীর সাথে দেখা করতে, অ্যান্ড আই রিজলভ, আমি সংকল্পবদ্ধ করলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করব, অন ইউর ওয়ে ব্যাক, আপনি যখন ফিরবেন। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি তো ফিরলেন না। কেন ফিরল না? কারণ যার তো সন্ন্যাসীর জন্য মাটি কোপাচ্ছিল, তাই বলছে যে দিন চলে গেল কিন্তু আপনি তো ফিরলেন না। সো তাই আই কেম আউট, আমি বেরিয়ে আসলাম, ফ্রম মাই অ্যাম্বুশ মানে লিখে নাও হাইডিং প্লেস, অর্থাৎ লুকোনোর জায়গা, আমি আমার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে আসলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে, অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আর আমি আপনার দেহরক্ষীদের সামনে এসে পড়লাম, অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারলো, অ্যান্ড ওন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপড, আমি পালিয়ে গেছিলাম, ফ্রম দেম, তাদের কাছ থেকে, বাট শুড হ্যাভ ব্লেড, কিন্তু আমার এই রক্ত ঝরতে ঝরতে টু ডেথ, মৃত্যুও পর্যন্ত হতে পারতো, হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন, যদি আপনি আমার এই ক্ষতস্থানটাকে বেঁধে না দিতেন। ড্রেস মানে বাঁধাচাঁদা করা, আর ওন্ড মানে তো ক্ষতস্থান। আই উইশড, আমি চেয়েছিলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করব, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার জীবন বাঁচিয়েছেন। তো নাও এখন, ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনার যদি ইচ্ছে হয়, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসেবে, অ্যান্ড উইল বিড, এবং বাধ্য করব, মাই সানস, আমার ছেলেদেরকেও, ডু দ্য সেম, ওই একই কাজ করাতে, শুধুমাত্র ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে এটা মানে জারের কাছে এটা একটা আনএক্সপেক্টেড একটা টার্ন, আনএক্সপেক্টেড একটা রিটার্ন। যদিও জার যে কাজটা করেছে তার জন্য কিন্তু সে অবশ্যই রিভেঞ্জ, মানে জার কিন্তু জারের উপরে রিভেঞ্জ নেওয়ার যোগ্য, কিন্তু যার তার নিজের অজান্তে যখন তার প্রাণ বাঁচিয়ে ফেলেছে, তাই তার মাইন্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এবং সে কী করছে, সে এখন বলছে যে সে তার বিশ্বস্ত দাস হবে, অর্থাৎ জারের বিশ্বস্ত দাস হবে, তার সেবা করবে এবং তার ছেলেমেয়েদেরকেও বাধ্য করবে সেই একই কাজ করাতে।
শুধুমাত্র তাকে ক্ষমা করে, মানে ক্ষমা চাইছে আর কি। দ্য জার ওয়াজ ভেরি গ্লাড, জার তো খুবই আনন্দিত, টু হ্যাভ মেড পিস, অর্থাৎ শান্তি স্থাপন করতে পেরে উইথ হিজ এনিমি, তার শত্রুর সাথে সো ইজিলি, এত সহজেই, অর্থাৎ শত্রুর সাথে শান্তি স্থাপন এত সহজেই যে হয়ে গেল। হ্যাঁ, মানে শত্রু নিজেই যখন তাকে সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছে, সুতরাং এই যে একটা আনন্দ, মানে তার শত্রু থেকে তার বন্ধু হয়ে গেল, এটাই সবচেয়ে বড় পাওনা। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তাকে যে বন্ধু হিসেবে পাওয়া, সেটাই সবচেয়ে বেশি আনন্দ দিতে লাগলো জারকে। অ্যান্ড হি, এবং জার নট অনলি ফরগেভ হিম, শুধুমাত্র ওই যে দাড়িওয়ালা লোকটাকে ক্ষমা করলো তা কিন্তু নয়, বাট সেট, কিন্তু আরও কী বললো যে না না, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, বলছে তাকে সেবা তার করতে হবে না, বরং হি উড সেন্ড, তিনি পাঠাবেন হিজ সার্ভেন্ট, তার নিজের চাকর বাকরগুলোকে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ডক্টরকে, টু অ্যাটেন্ড হিম, অর্থাৎ এই দাড়িওয়ালা লোকটাকে দেখাশোনা করার জন্য। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করলেন, টু রিস্টোর হিজ প্রপার্টি, অর্থাৎ ফিরিয়ে দেবেন তার সম্পত্তি। ওকে, তাহলে মোটামুটি এইখানে আমরা যেটুকুটা পেলাম যে জারের যে শত্রু ছিল সে এখন জারের বন্ধু হয়ে গেছে, এবং সে হয়তো কৃতজ্ঞতার জন্য জারকে সেবা করতে চাইছে, কিন্তু জার কিন্তু বলছে যে না, সেবা তাকে করতে হবে না, বরং তার নিজের ডক্টর, তার নিজের চাকর বাকরগুলোকে পাঠাবে তাকে দেখাশুনো করার জন্য। ওকে, তো যাই হোক, জারের মোটামুটি সব কথা মনে পড়ে গেছে। তাই হ্যাভিং টেকেন লিভ, অর্থাৎ বিদায় নিয়ে অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটার কাছে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ। পর্চ মানে দেখো একটা বাইরের একটা অংশ, উঠোন টাইপের, কিন্তু ওপরে কোনো একটা ছাউনি ফাউনি দেওয়া আছে, এটাকে বলা হয় পর্চ, অর্থাৎ আমরা উঠোন বলতে পারি, আঙিনা বলতে পারি। তাই বলছে যে ওই আহত লোকটার কাছ থেকে বিদায় নিয়ে জার কী করলো, ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, অর্থাৎ ওই আঙিনায় চলে আসলো, অ্যান্ড লুকড অ্যারাউন্ড, চারিদিকে দেখতে লাগলো, ফর দ্য হারমিট, সন্ন্যাসীর জন্য। কারণ ওই যে তিনটে প্রশ্ন কালকে সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিল, কবার জিজ্ঞেস করেছিল নিশ্চয়ই মনে আছে, দুবার জিজ্ঞেস করেছিল, একবার প্রথমে এসে, আর দুটো বেড খোঁড়ার পরে দ্বিতীয়বারের জন্য রিপিট করেছিল। তো বিফোর গোয়িং অ্যাওয়ে, তাই বলছে যে চলে যাওয়ার আগে, হি উইশড, অর্থাৎ জারের ইচ্ছে হলো, ওয়ান্স মোর, আর একবার, টু বেগ অ্যান অ্যান্সার, অর্থাৎ ভিক্ষে চাইবে সেই উত্তরগুলো, প্রার্থনা করবে সেই উত্তরের জন্য, টু দ্য কোয়েশ্চেন, সেই প্রশ্নগুলোর যেটা হি হ্যাড পুট, যেটা জার রেখেছিল আগের দিনকে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট তো বাইরেই ছিল, অন হিজ নিজ, হাঁটুর ওপরে ভর করে, যেমনভাবে ধান চাষ করে লোকে বা সবজি চাষ করে সেইভাবে, হ্যাঁ, একটু কুঁজো হয়ে হাঁটুর ওপরে ভর করে, সোয়িং সিডস, অর্থাৎ শো মানে হচ্ছে বীজ বপন করা, বীজ বপন করছিল ইন দ্য বেডস, ওই বেডগুলোতে, হ্যাঁ, দ্যাট হ্যাড বিন ডাগ, যেটা খোঁড়া হয়েছিল দ্য ডে বিফোর, ওই আগের দিনকে, যেটা জার খুঁড়েছিল এবং তার আগে হারমিট খুঁড়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, অর্থাৎ জার তার সামনে চলে গেল, অর্থাৎ হারমিটের সামনে গেল, অ্যান্ড সেড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, এই শেষবারের জন্য, আই প্রে ইউ, আমি প্রার্থনা করছি আপনার কাছে, টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তর দিন, হে ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ। তাহলে এই আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে গেল, অর্থাৎ তিনবার। তাহলে আমার মনে রাখার আরও সহজ উপায়, তিনটে প্রশ্ন কবার জিজ্ঞেস করবে টোটাল গল্পের মধ্যে, তিনবার। ওকে, তখন কি উত্তর হচ্ছে দেখো, বলছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা দিয়ে কিন্তু ব্রড কোশ্চেন পড়ে, ঠিক আছে, যে আপনি তো অলরেডি উত্তর পেয়েই গেছেন, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলছে, স্টিল, তখনও পর্যন্ত, ক্রচিং, ভর করে আছে, অন হিজ থিন লেগস, তার সেই সরু সরু ঠ্যাংগুলোর ওপরে, অ্যান্ড লুকিং আপ, এবং ওপরের দিকে তাকিয়ে আছে, অ্যাট দ্য জার, জারের দিকে, হু স্টুড বিফোর হিম, যে কী করছে, তার সামনে দাঁড়িয়ে আছে আর কি। বলছে হাউ অ্যান্সার্ড, মানে জার তো পাজেলড হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, কীভাবে উত্তর হলো, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন, মানে উত্তরটা আমি কীভাবে পেলাম, আক্স দ্য জার, জার জিজ্ঞেস করলো, এটা দিয়েও প্রশ্ন হতে পারে যে কীভাবে জার উত্তরটা পেল। এইবার একজন সঠিক শিক্ষকের মতো উত্তর কিন্তু আমাদের সন্ন্যাসী দিচ্ছেন। এবং একটা কথা বলে রাখি, যে এই যে উত্তরটা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের লাইভ রিলেটেড। ওকে, কি বলছে দেখো, ডু ইউ নট সি, কেন আপনি দেখতে পেলেন না, রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী বলছে, ইফ ইউ হ্যাড নট পিটিয়েড, যদি আপনি করুণা না করতেন, মাই উইকনেস, আমার দুর্বলতাকে, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ, যদি না খুঁড়তেন, দোজ বেডস, ওই বেডগুলো ফর মি, আমার জন্য, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, আপনি যদি আপনার রাস্তায় চলে যেতেন, আপনি যদি ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট, ওই যে আপনার শত্রু যে লুকিয়ে বসেছিল আপনার জন্য, সে আপনাকে অ্যাট্যাক্ট করতো, আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনাকে অনুশোচনা করতে হতো, অফ নট হ্যাভিং স্টেড, অর্থাৎ না থাকার জন্য, উইথ মি, আমার সাথে।
এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে যার যদি ওখানে ওটা সন্ন্যাসীর উপরে রাগ করে যদি চলে যেত, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই করে ওই লোকটা অ্যাটাক করতো। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন, তখন যখন ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস, অর্থাৎ মাটি খোঁড়ার জন্য ওই সময়টাই ছিল পারফেক্ট সময়। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, স্বাভাবিক ব্যাপার, আমিই ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আমি যদি ওই সময় না থাকতাম তাহলে নিশ্চয়ই তুমি কার জন্য মাটি কোপাতে, তাই তো? আমিই ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড টু ডু মি গুড, আপনি যেটা আমার জন্য করেছেন, মানে আমার জন্য যে মাটি কুপিয়ে দিয়েছেন, আমাকে যে হেল্প করেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা একটা এক্সাম্পল হলো। তারপরে বলেছে দেখো আফটারওয়ার্ডস, এর পর, মানে প্রত্যেকটা ঘটনায় তিনি তুলে ধরছেন। হোয়েন, যখন দ্যাট ম্যান, ওই যে লোকটা, র্যান টু আস, দৌড়তে দৌড়তে আমাদের কাছে আসলো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল হোয়েন, সেই সময়টা যখন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, আপনি দৌড়ে গিয়ে ওকে ধরলেন। অ্যান্ড ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ, যদি আপনি বেঁধে না দিতেন হিজ ওনস, তার ক্ষতস্থানগুলোকে, হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেত। উইদাউট হ্যাভিং মেড পিস, শান্তি স্থাপন না করে, উইথ ইউ, আপনার সাথে, স্বাভাবিক ব্যাপার। তাহলে সারা জীবনই হচ্ছে যার পাপি তাপি থাকতো। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তাহলে কে? ওই যে দাড়িওয়ালা লোকটা তখনকার জন্য। অ্যান্ড হোয়াট ইউ ডিড, যেটা তুমি করেছো, যেটা আপনি করেছেন ফর হিম, তার জন্য, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কি করেছেন আপনি? ওকে বেঁধে সেঁধে দিয়েছেন। এইবার এটা তো দুটো এক্সাম্পল দিলেন সন্ন্যাসী যারকে। এইবার অ্যাকচুয়াল উত্তরটা বলছে যে ওই যে ইম্পর্ট্যান্ট টাইম, নেসেসারি পিপল বা পার্সন, আর ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এই তিনটে প্রশ্নের উত্তর কি বলছে দেখো। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবে, দ্যাট ইজ অনলি ওয়ান টাইম, একটাই মাত্র সময় আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সেটা হলো গুরুত্বপূর্ণ। সেটা কি? নাও, এখন, অর্থাৎ প্রেজেন্ট, এখন। এই ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিকজ, কারণ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হলো একমাত্র সময়, ওয়েন, যখন উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের যে কোনো ক্ষমতাই থাকতে পারে। যদি আমরা মনে করি যে এখনই এইটাকে আবার আমি রিক্যাপ করব, আবার আমি এটাকে পড়বো, আবার আমি এই গল্পটাকে শুনবো, তাহলে এখনই আমরা চাইলে করতে পারি। আর যদি মনে করি না আর করবো না, ভালো লাগছে না, থাকবে, বা অন্য কাজ করব, তাহলে অন্য কাজ করব। তাহলে প্রেজেন্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময় আমাদের কিন্তু যে কোনো সময়, যে কোনো শক্তিই থাকতে পারে। তাহলে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হলো কি? তাহলে নাও, অর্থাৎ প্রেজেন্ট। তারপরে বলছে দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবচেয়ে প্রয়োজনীয় লোক, ইজ হি, হলো সেই লোকটা, উইথ হুম, যার সাথে ইউ আর, তুমি আছো। কখন? না, ওই নাও বা অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ এখন বা বর্তমানে তুমি বা তোমরা যে বা যার সাথে আছো, সে বা তারাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। কারণ ফর নো ম্যান নোজ, কেউই জানে না, ওয়েদার কিনা হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, অন্য কারোর সাথে তার দেখা হবে কিনা। এই যে আমি যে বলছি ঘটনাগুলো, তোমরা যে শুনছো, হ্যাঁ, বা তুমি যে শুনছো, এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে, বা গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তুমি বা তোমরা। কারণ তোমার সাথে আমি কথা বলছি, এবং তোমাদের কাছেও আমি, এখনকার জন্য। কারণ আমরা তো জানি না যে এই রেকর্ডিং করার পরে আমার সাথে আর কি ঘটবে কি না, হ্যাঁ, বা তোমরাও জানো না এই রেকর্ডিংটা শোনার পর তোমাদের সাথে আর কিছু ঘটবে কি না। সুতরাং এখন যে বা যারা তোমার সাথে আছে, তাদেরকে প্রায়োরিটি দিতে শেখো, হ্যাঁ, কারণ তারাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, যে তোমাকে যে কোনো মূল্যেই তোমাকে হেল্প করতে পারে। আর নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইজ টু ডু হিম গুড, যে বা যারা তোমার সাথে আছে অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ নাও, তার জন্য ভালো কাজ করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্যেই, অ্যালোন, একাই, ওয়াজ ম্যান সেন্ট, মানুষকে পাঠানো হয়েছে ইনটু দিস লাইফ, এই জীবনে। অর্থাৎ আমরা সবাই একা এসেছি, এসেই আমরা আমাদের নিজেদের কাজ আমরা বুঝে নিয়েছি, এবং সেভাবেই আমরা চলছি। আমরা পড়াশুনো শিখছি, আমরা আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি, মানুষ হচ্ছি, তারপরে সংসার সামলাচ্ছি, তারপরে আবার মানুষ করছি, ঠিক আছে? অর্থাৎ এই কিন্তু আমরা যখন ছোটোবেলায় যখন হয়েছিলাম, তখন আমরা কিন্তু এইসব কাজ আমরা কখনোই জানতে পারতাম না বা জানতে পারিনি। তাহলে এই কাজগুলো আমরা আস্তে আস্তে শিখে নিয়েছি, অর্থাৎ আমরা একাই পৃথিবীতে এসেছি, এবং একাই কিন্তু আমাদেরকে সব কিছু সামলাতে হবে। তাহলে এই যে তিনটে প্রশ্নের যে উত্তর, তাহলে কি হলো? ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট টাইম, সেটা হচ্ছে নাও বা প্রেজেন্ট। ইম্পর্টেন্ট পার্সন হলো অ্যাট প্রেজেন্ট, উইথ হুম ইউ আর। আর ইম্পর্টেন্ট থিং টু ডু বা ইম্পর্টেন্ট অ্যাপিয়ার হলো টু ডু হিম গুড।
উইথ হুম ইউ আর অ্যাট প্রেজেন্ট। ওকে, এই আমার 3টে প্রশ্নের 3টে উত্তর, যেটা লিখলেই কিন্তু 3-এ 3 পাওয়া যাবে। ওকে, এইবার একটা জিনিস কিন্তু নিশ্চয়ই বোঝা গেল যে আমাদের সন্ন্যাসী ইনি কিন্তু একজন সম্পূর্ণ আইডিয়াল একজন টিচার, যিনি বা যারা আইডিয়াল টিচার হন তারা কিন্তু কখনো সরাসরি অ্যান্সারে আসেন না। তারা কি করে, তারা একটা রিয়ালিটিটাকে আগে বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ একটা বাস্তব এক্সাম্পল দেয়, অর্থাৎ বাস্তব উদাহরণ দিলে তবে কিন্তু প্রত্যেকটা ছাত্রের বা ছাত্রীর মনের মধ্যে সেইটা ভালো করে গেঁথে থাকে। তাহলে উনি কিন্তু এই যে গল্পটা বললেন, এটা কিন্তু সম্পূর্ণ ওনার কাল্পনিক গল্প। এই যে আমাদের রাশিয়ান যে রাইটার লিও টলস্টয়, 3টে প্রশ্নের উত্তর তিনি জানতেন। 3টে প্রশ্ন যে তার যে একটা যে সাইকোলজিক্যাল ইনসাইটের মধ্যেই 3টে প্রশ্নের উদ্ভব হয়েছিল, সেই 3টে প্রশ্নের উত্তর কিন্তু তারা জানাই ছিল, না হলে তিনি উত্থাপন করবেন কেন? কিন্তু সেটাকে কিন্তু সরাসরি বলেননি গল্পের প্রথমে, তিনি কি করেছেন, একটা গল্পের মধ্য দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং সন্ন্যাসীও তাই, অর্থাৎ আমরা এখানে সন্ন্যাসীকে লিও টলস্টয় হিসেবে ধরতেই পারি, যে সন্ন্যাসী উনি কি করেছেন, উনি জারকে সরাসরি উত্তর দেননি, উনি কিন্তু বলেছেন যে তোমার উত্তর তো তুমি পেয়েই গেছো, এবং দুটো ঘটনা ক্রমানুযায়ী তিনি সাজিয়ে দিলেন। এবং ইনিই হচ্ছেন একজন আইডিয়াল টিচার। হ্যাঁ, এবং আমরাও চেষ্টা করছি যাতে এইভাবে আমরা আইডিয়াল টিচার হিসেবে সবাইকে সমানভাবে পরিষেবা দিতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ। সবাই একটু ভালো করে এটাকে শুনে নিও।